সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব সুখবর আওয়ামী লীগে, ফিরছেন শেখ হাসিনা, শেষ সিদ্ধান্ত নেবেন নিজেই। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ফের রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব, হামে মরছে শিশু, মাঠে কাঁদছে কৃষক, স্ত্রীর হাত ধরে ঘুরছেন তারেক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে হঠাৎ হাসিনাকে ফেরতের দাবি শুরু করল বিএনপি সরকার। ভারতের কি স্ট্র্যাটেজি? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, দেশে ঘুষ দুর্নীতি ছাড়া কোনো সরকারি দপ্তর নেই, নুরুল হক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে শিশুমৃত্যুর দায়ে ড ইউনুস ও নূরজাহানের বিচার দাবি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, মোটরসাইকেল চুরির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, মাদক কারবারে জড়িত থাকায় যুবদল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে লেবাননের সংঘর্ষে এক ইসরায়েলি সেনা নিহত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, পশ্চিমা আধিপত্যবাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান ইরানের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। একটি দল দীর্ঘদিন ক্ষমতায় থাকলে সেই দলে পচন ধরে। দলের নেতাদের অনেকেই বিভিন্ন ধরনের দুর্নীতিতে জড়িয়ে যান, আর তার জন্যেই দলের ভাবমূর্তি কালিমালিপ্ত হয়। আওয়ামী লীগ টানা ক্ষমতায় ছিল কয়েক দশক। দলের অনেকেই কোনো না কোনো দুর্নীতিতে জড়িয়ে পড়েন। অনেক নেতা বিদেশে চলে গিয়েছেন। এই সব নেতারা আওয়ামী লীগের কাছে বোঝা হয়ে উঠেছে। শেখ হাসিনা এইসব বোঝা আর বয়ে নিয়ে যেতে চাইছেন না। দলে যারা মির্জাফর রয়েছেন তাদের চিহ্নিত করে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছেন। তার একটা ঝলক কিন্তু সপ্তাহের প্রথম কাজের দিনেই দেখা গেল। আর সেটা হাসিনা করতে চলেছে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের কথা মাথায় রেখে। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে বলছেন, হাসিনা এটা বুঝতে পেরেছেন বদলে যাওয়া বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ হারালে দলটি গুরুত্ব হারিয়ে ফেলবে। এই অবস্থায় তিনি প্রথমে আওয়ামী লীগকে পুনর্গঠন করতে চাইছেন। দলের সাধারণ সম্পাদক পদের রদবদলের মাধ্যমে সেই পর্বের সূচনা করলেন হাসিনা। অনেকে বলছেন, জুলাই অগস্টের অভ্যুত্থানের পিছনে একটা ডিপ স্টেট ছিল না। আওয়ামী লীগের বেশ কয়েকজন ঘনিষ্ঠ নেতা তাদের সহায়তা না দিলে আমেরিকার একার পক্ষে একটা সরকার উল্টে দেওয়া কোনোভাবেই সম্ভব হতো না। সূত্রের খবর, দলনেত্রী হাসিনা এখন সেই সব মির্জাফরদের খুঁজে বের করার চেষ্টা করছেন। অনেকে বলছেন, বঙ্গবন্ধু কন্যা এই সব মির্জাফরদের খুঁজে বের করে চরম শাস্তি দেবেন, কারণ এরা শুধু দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি, দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এদেরকে দলে রেখে দিলে একদিন দলটাই অস্তিত্ব সংকটে পড়বে। অনেকে আশা প্রকাশ করেছিলেন যে যারা আওয়ামী লীগের সঙ্গে দুর্বৃত্তায়ন করেছে, আওয়ামী লীগের মূল নেতৃত্বের সঙ্গে হাসিনাকে বিচ্যুত করেছেন, শেখ হাসিনার সঙ্গে তৃণমূলকে বিচ্ছিন্ন করেছেন, আওয়ামী লীগকে তার মূল নীতি থেকে সরিয়ে দিয়েছেন, মনোনয়ন নিয়ে দলের যারা বাণিজ্য করেছেন তাদের আর হাসিনা ছেড়ে দেবেন না। গত ১৬ বছর ধরে ক্ষমতায় থাকার সুবাদে এরা মধু খেয়েছেন আর দলের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা করেছেন। বিএনপি জামায়াতের মতো দলের সঙ্গে গোপনে আঁতাত করেছেন। দলের মধ্যে এরা একটা সমান্তরাল নেতৃত্ব তৈরির চেষ্টা চালায়। হাসিনা এবার সেই মৌচাক ভেঙে দিতে বদ্ধপরিকর। সাধারণ সম্পাদক পদে রদবদলের মধ্যে দিয়ে সেই কাজ তিনি শুরু করলেন বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। বিশেষ সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি গণমাধ্যমের তরফে বলা হয়েছে, শেখ হাসিনা শীর্ষ নেতৃত্বে বড় ধরনের রদবদল আনতে চলেছেন। অনেকে বলছেন, আওয়ামী লীগের একটা প্রবল ঝাঁকুনির দরকার ছিল। দলনেত্রী নানা কারণে নিজের ব্যস্ত থাকায় তিনি সেই ঝাঁকুনি দিতে পারেননি। ১২ই ফেব্রুয়ারি নির্বাচন হাসিনাকে সেই রাস্তা তৈরি করে দিয়েছে। কিন্তু আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা হলে দলটি ঘুরে দাঁড়াতে পারবে কিনা সেই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। প্রশ্ন উঠছে, হাসিনা যদি দলের পরিকাঠামোগত পরিবর্তন আনেন, নতুন পরিকাঠামো জাতীয় রাজনীতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবে তো?
বাংলাদেশে এখন ক্ষমতায় রয়েছে বিএনপি। তারা আওয়ামী লীগের প্রতি কতটা সদয় হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। অন্যদিকে সেনাবাহিনীও আওয়ামী লীগের বিরোধিতা করে এসেছে। তারাও চাইবে না আওয়ামী লীগ আবার ফিরে আসুক। সেনাবাহিনী গণতন্ত্রে বিশ্বাস করে না, কিন্তু দেশবাসী বুঝে গিয়েছে বাংলাদেশকে বাঁচাতে পারে একমাত্র আওয়ামী লীগ। দেশবাসীর কথা কানে দেবেন কি তারেক? ২০২৪ সালে বাংলাদেশের গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা বহাল থাকলেও সম্প্রতি দলটির পক্ষে নানা কার্যক্রম সামনে আসছে। কার্যক্রম নিষিদ্ধ থাকলেও গত কয়েকদিনে ঢাকাসহ দেশের কয়েকটি জায়গায় নানা তৎপরতা লক্ষ্য করা গেছে। সেখানে কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটির নেতাকর্মীদের মিছিলসহ নানা কর্মসূচি পালনের পাশাপাশি সর্বশেষ গত শুক্রবার একটি দলটির কিছু নেতাকর্মীদের একটি শপথ গ্রহণ করতেও দেখা যায়। লক্ষ্মীপুর জেলার কমলনগরের একটি ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকর্মীদের এই কর্মসূচি পালনের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানা আলোচনা চলছে, যেখানে জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে শপথ নিতে দেখা গেছে দলটির নেতাকর্মীদের। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম বিবিসি বাংলাকে বলেছেন, অন্তর্বর্তী সরকার ও বিএনপি সরকার আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা বহাল রাখলেও দলীয় নেতাকর্মীরা নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এদিকে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে গত সপ্তাহে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ও সরকারের কাছে চিঠি পাঠিয়েছেন কক্সবাজারের প্রায় ২৫০ আইনজীবী। তারা সেখানে দ্রুতই দলটির নিষেধাজ্ঞা প্রত্যাহারেও দাবি জানিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময় আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। অংশ নিতে পারেনি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে। গত ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপির জয় নিশ্চিত হওয়ার পরদিন সারা দেশের বিভিন্ন জায়গায় দলীয় কার্যালয় চালুসহ দলটির নেতাকর্মীদের নানা তৎপরতা দেখা যায়। কিন্তু চলতি মাসে জাতীয় সংসদে দলটির নিষেধাজ্ঞা বহালের সুযোগ রেখে অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ আইন আকারে পাশ হওয়ার পর আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা নিয়ে যে গুঞ্জন ছিল সেটি নিয়ে ধোঁয়াশা দেখা দেয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পুরনো রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজনীতিতে ফেরার প্রচেষ্টা চালানোর বিষয়টি অস্বাভাবিক নয়, তবে সেটি কতখানি সফল হবে তা নির্ভর করছে সরকারের উপর। দেশ যখন প্রাকৃতিক দুর্যোগ আর মহামারীর দ্বিমুখী সংকটে জর্জরিত, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের একটি ব্যক্তিগত মুহূর্ত। একদিকে অকাল বন্যায় ফসলের ক্ষতি দেখে কৃষকের মৃত্যু এবং হামির শত শত শিশুর প্রাণহানি ঘটছে, অন্যদিকে সিলেটে স্ত্রীর হাত ধরে বৃষ্টিতে ভেজা তারেক রহমানের ছবি বিএনপির নেতাকর্মীদের মাঝে তৈরি করেছে এক অদ্ভুত উন্মাদনা। সিলেটে হজরত শাহজাহাল রহমের মাজার জিয়ারত শেষে বের হওয়ার সময় একটি ছবি আজ সোশ্যাল মিডিয়া দখল করে নিয়েছে। ছবিতে দেখা যাচ্ছে বৃষ্টি ভেজা দিনে কোনো প্রোটোকল ছাড়াই নিজে ছাতা ধরে স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের হাত ধরে হাঁটছেন তারেক রহমান। ভাইরাল হওয়া এই রোম্যান্টিক ছবির বিপরীতে দেশের কৃষিখাতের চিত্রটি অত্যন্ত ভয়াবহ। আজ সকালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিজের আবাদ করা ৬ বিঘা জমি পাহাড়ি ঢলে তলিয়ে যেতে দেখে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন কৃষক আহাদ মিয়া, ৫৫ বছর। শ্রমিকের মজুরি দিয়ে ধান কাটার স্বপ্ন দেখা এই কৃষকের মৃত্যু অকাল বন্যার এক মার্মিক দলিল। সুনামগঞ্জ, সিলেট ও নেত্রকোনার বিস্তীর্ণ বোরো ধান এখন পানির নিচে, যা কৃষকদের নিঃস্ব করে দিচ্ছে। দেশজুড়ে ২০২৬ সালের শুরু থেকে চলা হামের প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিয়েছে। সরকারি হিসাব অনুযায়ী গত ১.৫ মাসে ৪২,০০০-এর বেশি মানুষ আক্রান্ত হয়েছে এবং প্রায় ২৭৬ শিশুর মৃত্যু হয়েছে। মহামারীর এই মরণ কামড়ে যখন হাসপাতালগুলোতে মায়েদের আহাজারি চলছে, তখন শীর্ষ নেতৃত্বের ব্যক্তিগত জীবন নিয়ে এই অতি উচ্ছ্বাস সচেতন মহলে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। একদিকে সিলেটে বৃষ্টি ভেজা বিকেলে প্রধানমন্ত্রীর রোম্যান্টিক পদচারণা, অন্যদিকে বন্যার পানিতে কৃষকের স্বপ্নভঙ্গ আর মহামারীতে শিশুর লাশ, এই দুই ভিন্নধর্মী চিত্র আজ বাংলাদেশকে এক অদ্ভুত বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রশংসার জোয়ার থাকলেও প্রশ্ন উঠছে, সংকটাপন্ন দেশের সাধারণ মানুষের কান্নার চেয়ে কি একটি ব্যক্তিগত ছবিই বড় হয়ে উঠল? সোশ্যাল মিডিয়ায় তারেক রহমানের ছবি নিয়ে বিএনপির উৎসবমুখর পরিবেশ থাকলেও সচেতন মহলে প্রশ্ন উঠেছে বাস্তব পরিস্থিতি নিয়ে।
যেখানে দেশের একাংশ বন্যায় ফসল হারাচ্ছে এবং শিশুরা মহামারীতে মারা যাচ্ছে, সেখানে রাজনৈতিক নেতৃত্বের ব্যক্তিগত জীবন নিয়ে এই অতি উচ্ছ্বাস কতটা যৌক্তিক তা নিয়ে বইছে বিতর্কের ঝড়। ভারত ও বাংলাদেশের সম্পর্কের মধ্যে একটি কূটনৈতিক জটিলতা তৈরির ইঙ্গিত মিলছে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর দাবি করল তারেক রহমানের বিএনপি সরকার। ভারত অবশ্য জানিয়েছে এই অনুরোধটি বিবেচনা করছে, তবে এ বিষয়ে একটি পুঙ্খানুপুঙ্খ আইনি ও বিচার ব্যবস্থা প্রক্রিয়ার মাধ্যমেই অগ্রসর হবে। তাড়াহুড়ো করতে রাজি নয় কেন্দ্রীয় সরকার। ভারত স্পষ্ট জানিয়েছে শেখ হাসিনার বিষয়টি নিয়ে তারা কোনো তাড়াহুড়ো করতে রাজি নয় কেন্দ্রীয় সরকার। ভারতের বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে এই অনুরোধটি বর্তমানে ভারতের অভ্যন্তরীণ আইনি ও বিচার প্রক্রিয়ার অধীনে গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। দিল্লির এই অবস্থান থেকে স্পষ্ট, বিষয়টি কেবল রাজনৈতিক নয়, বরং একটি দীর্ঘ আইনি পথে অগ্রসর হবে। দীর্ঘদিন নীরব থাকার পর শেখ হাসিনার বিষয়ে ভারতের এই সাম্প্রতিক অবস্থানকে বিশ্লেষকরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন। পূর্বে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য না করলেও বর্তমানে ভারত সরকার একে তদন্তাধীন এবং আইনি প্রক্রিয়ার অধীন বলে স্বীকার করে নিয়েছে। মনে করা হচ্ছে বাংলাদেশের বিএনপি সরকারের সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখতেই নয়াদিল্লি তার কৌশলে এই সামান্য পরিবর্তন এনেছে। বিশেষ করে দুই দেশের বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠকে ঢাকা যখন এই দাবি পুনর্ব্যক্ত করেছে, তখন তাকে পুরোপুরি এড়িয়ে যাওয়া ভারতের পক্ষে সম্ভব ছিল না। শেখ হাসিনা ভারতেই রয়েছেন। ২০২৪ সালের অগাস্ট মাসে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে শেখ হাসিনা ভারতেই অবস্থান করছেন। ডিসেম্বরে বাংলাদেশের তৎকালীন অন্তর্বর্তী সরকার আনুষ্ঠানিকভাবে তার প্রত্যর্পণের আবেদন জানালে বিষয়টি দুই দেশের দ্বিপাক্ষিক আলোচনার কেন্দ্রে চলে আসে। ঢাকা জানিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দিয়েছে। এই আইনি রায়ের ওপর ভিত্তি করেই বর্তমান সরকার তাদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে নয়াদিল্লির ওপর ক্রমাগত চাপ সৃষ্টি করছে। এরই মধ্যে বাংলাদেশের সংসদে একটি নতুন আইন পাশ হয়েছে, যা সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত সংগঠন ও ব্যক্তিদের নিষিদ্ধ করার পথ প্রশস্ত করে। যদিও এই আইনে সরাসরি কোনো রাজনৈতিক দলের নাম নেওয়া হয়নি, তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এর লক্ষ্য মূলত আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলি। এই নতুন আইন এবং মৃত্যুদণ্ডের খাড়া ঝুলতে থাকায় শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়টি এখন আর কেবল কূটনৈতিক অনুরোধে সীমাবদ্ধ নেই, বরং তা একটি জটিল আইনি লড়াইয়ের দিকে মোড় নিয়েছে। ভারতের জন্য এই মুহূর্তে সিদ্ধান্তটি নেওয়া অত্যন্ত কঠিন এবং চ্যালেঞ্জিং। একদিকে যেমন দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র শেখ হাসিনার সঙ্গে রাজনৈতিক সম্পর্কের দায়বদ্ধতা রয়েছে, অন্যদিকে প্রতিবেশী বাংলাদেশের নতুন প্রশাসনের সঙ্গে কৌশলগত ও বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়াও নয়াদিল্লির জন্য জরুরি। প্রত্যর্পণের ক্ষেত্রে আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক চুক্তির খুঁটিনাটি খতিয়ে দেখার ওপর ভারত যে জোর দিচ্ছে, তা মূলত এই কূটনৈতিক ভারসাম্য রক্ষারই একটি প্রয়াস। দেশের বিভিন্ন সরকারি দপ্তরে ঘুষ ও দুর্নীতির বিস্তার নিয়ে তীব্র সমালোচনা করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক। তিনি বলেন, দেশে এমন কোনো সরকারি দপ্তর নেই যেখানে ঘুষ দুর্নীতি নেই। সাধারণ মানুষকে প্রতিনিয়ত হয়রানির শিকার হতে হচ্ছে। তিনি অভিযোগ করেন, প্রশাসনের বিভিন্ন স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবে দুর্নীতি এখন প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। নাগরিক সেবা পেতে মানুষকে অতিরিক্ত টাকা ও রাজনৈতিক প্রভাবের আশ্রয় নিতে হচ্ছে বলেও দাবি করেন তিনি। নুরুল হক আরও বলেন, দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিলে রাষ্ট্রের প্রতি মানুষের আস্থা আরও কমে যাবে। তিনি সরকারি প্রতিষ্ঠানগুলোতে জবাবদিহিতা নিশ্চিত, প্রশাসনিক সংস্কার এবং দুর্নীতি বিরোধী কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দেশের চলমান রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতিতে দুর্নীতির ইস্যু আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।
শিশুমৃত্যুর ঘটনার জন্য সাবেক অন্তর্বর্তী অর্থোপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সহ সংশ্লিষ্ট সবার বিচার ও শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ইউনিয়ন। সংগঠনের পক্ষ থেকে মঙ্গলবার ৫ মে এক বিবৃতিতে জানানো হয় যে হামের টিকা ক্যাম্পেইনে চরম অবহেলা ও ব্যর্থতার কারণে দেশে এক ভয়াবহ জনস্বাস্থ্য সংকট সৃষ্টি হয়েছে। বিবৃতিতে সংগঠনের সভাপতি খান আসাদুজ্জামান মাসুম ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নু বলেন, এ পর্যন্ত প্রায় ৩ শতাধিক শিশু হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে, যা অত্যন্ত মার্মিক। এই বিপর্যয়ের জন্য বিগত অন্তর্বর্তীকালীন সরকারের দায় এড়ানোর কোনো সুযোগ নেই বলে তারা সাফ জানিয়ে দেন। নেতৃবৃন্দ অভিযোগ করেন যে ড ইউনুসের সরকার শিশুদের জীবন সুরক্ষাকে উপেক্ষা করে হঠাৎ করে টিকা ক্রয় সংক্রান্ত নীতিতে পরিবর্তন আনে। এর ফলেই দেশে হামের টিকার কৃত্রিম সংকট সৃষ্টি হয় এবং রোগটি দ্রুত মহামারী আকারে ছড়িয়ে পড়ে বলে তারা দাবি করেন। বিবৃতিতে আরও বলা হয় যে টিকা ক্রয়নীতিতে পরিবর্তন আনার সময় আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফ একাধিক সতর্কতা দিলেও বিগত সরকার তাতে উদাসীনতা প্রদর্শন করেছে। জনস্বাস্থ্য রক্ষায় এই ধরনের চরম অবহেলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে ক্ষোভ প্রকাশ করেন তারা। চলতি বছরের মার্চের শেষে হামের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পরও সংক্রমণ প্রতিরোধে জোরালো পদক্ষেপ গ্রহণে সরকার ব্যর্থ হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এই অবস্থায় বর্তমান সরকারকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য জোরালো আহ্বান জানিয়েছে সংগঠনটি। যুব ইউনিয়নের পক্ষ থেকে অবিলম্বে সারা দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় জরুরি পরিস্থিতি ঘোষণা করার দাবি জানানো হয়েছে। এছাড়া শিশুদের জীবন রক্ষায় ফিল্ড হাসপাতাল স্থাপন করে চিকিৎসা কার্যক্রম সম্প্রসারণ এবং সবার জন্য টিকা নিশ্চিত করার ওপর তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে ময়মনসিংহ পিবিআইয়ের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, গত ২৯ এপ্রিল নগরীর হেরা মার্কেটের সামনে থেকে আলামিন শরীফ সিফাত নামে এক ব্যক্তির একটি সুজুকি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় অভিযোগ পাওয়ার পরপরই তদন্ত শুরু করে পিবিআইয়ের একটি বিশেষ টিম। তদন্তের এক পর্যায়ে বৃহস্পতিবার বিকেলে গৌরীপুর এলাকা থেকে ২৯ মামলার পলাতক আসামি ফ্রিডম মানিককে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরে উপজেলার পালামন্দার গ্রামে অভিযান চালায় পিবিআই। অভিযানের সময় ছাত্রদল নেতা আশিক মিয়াকে একটি নীল রঙের চোরাই মোটরসাইকেল সহ আটক করা হয়। উদ্ধার হওয়া মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নাম্বার নেত্রকোনা ল ১১-১৩-৪৭ বলে জানিয়েছে পিবিআই। এছাড়া মোটরসাইকেলের রং পরিবর্তন এবং চোরাই মোটরসাইকেল কেনাবেচা চক্রের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে শাহবাজপুর গ্রামের সোহেল মিয়াকেও গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ৩ জনকে শুক্রবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পিবিআই। এদিকে ছাত্রদল নেতার গ্রেফতারের ঘটনায় ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দলীয় শৃঙ্খলা অনুযায়ী প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। নাটোরের গুরুদাসপুরে নারীসহ যুবদল নেতা রেজাউল করিমকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরের দিকে ১৫১ ধারায় মামলা দেখিয়ে তাকে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। সাধারণ ধারার মামলা হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। জানা যায়, রেজাউল করিম রেজা ৪২ উপজেলার নাজিরপুর ইউনিয়ন যুবদলের ১ নং যুগ্ম আহ্বায়ক। বুধবার গভীর রাতে উপজেলার হামলাইকোল এলাকার আদম ব্যবসায়ী বুলবুলের বাড়িতে তার স্ত্রী রুমা আক্তার লাবণীসহ রেজাকে গ্রেফতার করা হয়। রেজাউল করিম উপজেলার দৌলতপুর গ্রামের রিয়াজউদ্দিনের ছেলে। স্থানীয়রা জানায়, রুমা দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছে। ঘটনার রাতে তাদের আটক করে পুলিশে খবর দিলে তারা মাদক সরিয়ে ফেলে। গ্রেফতারের ১৭ ঘণ্টা পর নানা নাটকীয়তা শেষে ১৫১ ধারায় মামলা করা হয়। বৃহস্পতিবার বিকেল ৪:৩০টায় তাদের কোর্টে চালান দেওয়া হয়। ঘণ্টাখানেক ব্যবধানে যুবদল নেতার জামিনের জন্য তার শুভাকাঙ্ক্ষী ও আত্মীয় স্বজন আদালতে প্রস্তুত ছিলেন। আদালতে হাজির হওয়া মাত্রই জামিন হয়ে যায়। বুধবার রাতে সোশ্যাল মিডিয়ায় স্থানীয়দের ধারণকৃত রাতের ভিডিওতে দেখা যায় রুমা সিগারেটে গাঁজা ভরছেন। পাশেই বসে থাকা যুবদল নেতা রেজা মাদক বিক্রির টাকা গুনছেন। এটা তাদের নিত্যদিনের কাজ বলে জানায় এলাকাবাসী।
এ ঘটনায় বৃহস্পতিবার জেলা যুবদলের সহ দপ্তর সম্পাদক জাহিদ হাসান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, রেজাউল করিমের নৈতিক স্খলন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি, আদর্শ ও সংহতে পরিপন্থী কাজ করার অপরাধে সদস্যপদসহ দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি নেতা বলেন, বিএনপির নাম ব্যবহার করে কিছু ব্যক্তি মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত হয়ে পড়েছে। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। এসব ব্যক্তিকে দ্রুত শনাক্ত করে দল থেকে বহিষ্কার করা উচিত। গুরুদাসপুর থানার ওসি মঞ্জুরুল আলম বলেন, বাদী পাওয়া যায়নি। আসামিদের কাছে মাদক না পাওয়ায় ১৫১ ধারায় পুলিশ মামলা করে তাদের নাটোর কারাগারে পাঠানো হয়েছে। দক্ষিণ লেবাননে সংঘর্ষে চলাকালীন এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী একথা জানিয়েছে। তিনি গোলানি ব্রিগেডের ১২তম ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। এ নিয়ে মার্চের শুরুতে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের ২০ সেনা নিহত হল। সামরিক বাহিনী জানিয়েছে ২০ বছর বয়সী স্টাফ সার্জেন্ট নেগেভ দাগান দক্ষিণ লেবাননে লড়াইয়ের সময় নিহত হয়েছেন, তবে এই বিষয়ে অতিরিক্ত কোনো তথ্য দেওয়া হয়নি। যুদ্ধবিরতির পরেও দক্ষিণ লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর লড়াই চলছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রেখেছে এবং লেবাননের বেশ কয়েকটি সীমান্ত শহরে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার সতর্কতা জারি করেছে। পশ্চিমা আধিপত্যবাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বৃহস্পতিবার ভারতের নয়াদিল্লিতে ব্রিক্সভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে তিনি এই আহ্বান জানান। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বৈঠকের সভাপতিত্ব করছেন। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি নিন্দা জানাতে ব্রিক্সভুক্ত দেশগুলোর প্রতি আহ্বানও জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ইরানে অবৈধ আগ্রাসন সহ আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায়ে ব্রিক্সের সদস্যভুক্ত দেশগুলো এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সকল দায়িত্বশীল সদস্যের উচিত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সুস্পষ্ট নিন্দা জানানো। ইরান বিশ্বাস করে যে ব্রিক্স একটি নতুন বিশ্ব ব্যবস্থার উত্থানের প্রতীক, যেখানে গ্লোবাল সাউথ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আরাকজি এই জোটকে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর রাজনীতিকরণ রোধ করতে এবং যুদ্ধবাদী নীতি বন্ধে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান